আমার নাম ইন্দ্রদীপ। পাশের বাড়ির আয়ুষী কাকিমাকে নিজের মায়ের মতো মনে করে আমি রোজ রাতে ওনার পাশেই ঘুমোতে যেতাম। আমি এটা মনে করতাম যে আমি ওনার পাশে থাকলে ওনার হয়তো ভয় লাগবে না। কিন্তু সেদিন রাতে আমার হুঁশ উড়ে যায়। কারণ অর্ধেক রাতে আয়ুষী কাকিমা আমার হাতটা নিয়ে নিজের এমন জায়গায় বোলাতে শুরু করলেন। আমি স্পর্শ পেয়ে তো নেশাগ্রস্ত হয়ে সব কিছু ভুলে গেছিলাম যে উনি আমার মায়ের সমান কাকিমা হন। তারপর উনি আমার কানের কাছে এসে আস্তে করে বললেন, রাহুল, শুধু একবার। তারপর আমি তো নেশাগ্রস্ত হয়ে সব কিছু ভুলে গিয়ে কাকিমাকে। আসলে আমি ও রাহুল একসঙ্গে কলেজে পড়াশোনা করতাম এবং রাহুলের মা মানে আয়ুষী কাকিমার সঙ্গে আমার বাবা মায়ের খুব ভালো সম্পর্ক ছিল। সেই সূত্রে আমি ও রাহুল খুব ভালো বন্ধু ছিলাম। আমরা দুজন সারাদিন একসঙ্গে থাকতাম। এমনকি আমাদের বাড়িতে কখনো ভালো মন্দ রান্না হলে মাঝে মধ্যে রাহুল ও আয়ুষী কাকিমা আমাদের বাড়িতে খাবার খেতে আসতেন। এবং আমরাও কিন্তু মাঝে মধ্যে রাহুল ও কাকিমার বাড়িতে খাবার খেতে যেতাম। আমাদের দুই পরিবারের মধ্যে এতটাই ভালোবাসা ও বিশ্বাস ছিল যে আমার মা কখনো 10 দিনের জন্য তীর্থযাত্রায় গেলে আমাকে রাহুলদের বাড়িতেই রেখে দিয়ে যেত। আসলে আমার বাবা মা কিন্তু প্রত্যেক বছর তীর্থযাত্রায় যেত। কিন্তু এবার আয়ুষী কাকিমার আমার বাবা মায়ের সঙ্গে যাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও আমার বাবা মায়ের সঙ্গে তীর্থযাত্রায় যেতে চায়নি। সে বলেছিল, আমি যদি এই দুই বাচ্চাদের রেখে তীর্থযাত্রায় চলে যাই তাহলে এদের সামলাবে কি? এরা তো রান্নাও করতে জানে না। দুজনকে যদি একাই ঘরে রাখা হয় তাহলে তো এসে দেখব যে তারা দুজনে কিছু না কিছু একটা ব্যাঘাত ঘটিয়েছে। তাই আয়ুষী কাকিমা আমার বাবা মাকে তীর্থযাত্রায় পাঠিয়ে দিয়েছিল। কিন্তু নিজে আমাদের দেখভাল করার জন্য বাড়িতেই ছিল। এদিকে রাহুলের বাবা তো অনেক আগেই মারা গিয়েছিল এবং রাহুলের মা রাহুলকে একাই মানুষ করছিল। কিন্তু আয়ুষী কাকিমার স্বামী মারা যাওয়ার পরেও সে কিন্তু ভীষণ মডার্ন ছিল এবং সে দেখতেও ভীষণ সুন্দরী ছিল। এমনকি সে যখন প্যান্ট শার্ট পরত তখন তাকে দেখে তো মনেই হতো না যে সে একজন কলেজে পড়া ছেলের মা। এবং আয়ুষী কাকিমা যখনই একটু সেজেগুজে থাকত তখনই আগে আমাকে জিজ্ঞেস করত যে, দেখো তো ইন্দ্রদীপ আমাকে কেমন দেখাচ্ছে। তখন তো আমি উনাকে নিজের কাকিমা মনে করে ওনার সৌন্দর্যের খুব তারিফ করতাম। এবং মাঝে মধ্যে বলতাম যে কোনো রঙের ড্রেসে কাকিমাকে বেশি ভাল লাগে দেখতে। আমার মুখে নিজের সৌন্দর্যের তারিফ শুনে তো আয়ুষী কাকিমা মাঝে মধ্যেই খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে নিতেন। এবং আমি এটাকে খুব হালকার মধ্যে নিতাম। কারণ সে যখন আমাকে জড়িয়ে ধরত তখন আমিও তাকে নিজের মায়ের মতো মনে করে জড়িয়ে ধরতাম। কিন্তু বিশ্বাস করুন, স্বপ্নেও ভাবতে পারিনি যে উনার মনের মধ্যে আমাকে নিয়ে এই সব নোংরামি ছিল। তারপর আমার বাবা মা যখন তীর্থযাত্রায় চলে যায় তারপরে আমি নিজের বাড়িতে তালা মেরে দিয়ে রাহুলের বাড়িতে চলে যাই। কারণ আমার ও রাহুলের বাড়ি তো একদম পাশাপাশি ছিল। আমাদের বাড়ি এতটাই পাশাপাশি ছিল যে আমার ঘরের জানালা দিয়ে কিন্তু রাহুলের রুমটা দেখা যেত। তারপর সেদিন আমার বাবা মা যখন তীর্থযাত্রায় বেরিয়ে পড়ে তখন আয়ুষী কাকিমা আমার বাবা মাকে বলেছিল, দাদা ও বৌদি, আপনারা একদম চিন্তা করবেন না। রাহুল আমার কাছে খুব ভালো থাকবে এবং তারা দুজনে যদি আমার কথা না শুনে বা খুব বেশি দুষ্টামি করে তাহলে তাদের দুজনের কান দুটো মলে দিব। তাহলে তারা আবার সঠিক পথে চলে আসবে। কান দুটো মলে দেওয়ার কথা শুনে আমার বাবা মা তো খুবই হেসেছিল। তারপর সেদিন আমার বাবা ও মা তীর্থযাত্রার জন্য রওনা দিয়েছিল। তারপর আমি যখন নিজের ঘরে তালা মেরে খুব খুশি হয়ে রাহুলের বাড়িতে চলে যাই। তারপরে আমি ও রাহুল সেদিন ভীষণ মজা করেছিলাম এবং আয়ুষী কাকিমা সেদিন রাতের বেলা আমার পছন্দের সব খাবার রান্না করেছিল। খাবার দাবার খাওয়ার পরে আমি খুব খুশি হয়ে আয়ুষী কাকিমাকে ধন্যবাদও জানিয়েছিলাম আমার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর জন্য। সেদিন রাতের খাওয়া দাওয়ার পরে আমি রাহুলের ঘরে শুয়েছিলাম এবং আমরা দুজনে রাতের বেলা খুব মজা করেছিলাম। পরের দিন সকাল বেলা আমাদের ঘুম থেকে ওঠার আগেই আয়ুষী কাকিমা অনেক জোরে জোরে কাঁদতে কাঁদতে আমাদের ঘরের ভিতরে এসে নিজের ছেলেকে জড়িয়ে ধরে বললেন, রাহুল, তোমাকে আজকে এই তোমার দিদির বাড়ি যেতে হবে। তোমার দিদি কিন্তু ভীষণ অসুস্থ এবং উনার পাশে কেউ নেই। উনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আজকেই তোমাকে যেতে হবে এবং উনার খেয়াল রাখার জন্য তোমাকে কিছুদিন উনার সঙ্গে থাকতে হবে। রাহুল তার মায়ের কান্নাকাটি দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি একদম চিন্তা করো না। আমি এক্ষুনি তৈরি হয়ে দিদির বাড়ির জন্য রওনা দিব। তুমি একদম চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। এই বলে সেদিন রাহুল সকালের নাস্তা খাওয়ার পরেই তার দিদির বাড়ির জন্য রওনা দিয়েছিল। এমনকি সেদিন আমিও রাহুলের সঙ্গে যেতে চেয়েছিলাম।
কিন্তু রাহুল আমাকে বলেছিল, ইন্দ্রদীপ, তুই আমার সঙ্গে চলে গেলে এদিকে আমার মা কিন্তু একদম একা হয়ে যাবে। তাই তুই এখানে আমার মায়ের সঙ্গে থাক। আমি গ্রামের বাড়ি যাচ্ছি দিদির কাছে। এই সব কিছু তো আয়ুষী কাকিমার চাল ছিল, যেটা আমি ও রাহুল বুঝতে পারিনি। উনি তো ইচ্ছে করে রাহুলকে গ্রামের বাড়িতে কিছুদিনের জন্য পাঠিয়ে দিয়েছিলেন, যাতে উনি আমার সঙ্গে নিজের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারেন। সেদিন রাহুলের চলে যাওয়ার পরে আমি আয়ুষী কাকিমার মুখে কোনো দুঃখ বা কষ্ট দেখতে পাইনি, যতটা সকালবেলা দেখেছিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়ার পরে আয়ুষী কাকিমা আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, রাহুল, আজ আমরা দুজনে সিনেমা দেখতে যাব। আমি 2টা সিনেমার টিকিট বুক করেছি। আমি তো কাকিমার কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, কারণ আজ সকালে উনি যেভাবে কান্নাকাটি করেছিলেন, সেই আফসোস ও দুঃখ তো রাহুল চলে যাওয়ার পরে উনার মুখে আমি একটু অনুভব করতে পারিনি। বরঞ্চ রাহুলের চলে যাওয়ার পরে তো আমার এমনটাই মনে হচ্ছিল যে রাহুলের মা ভীষণ খুশি ছিল। এমনকি সে আমার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার জন্য আগে থেকেই 2টা সিনেমার টিকিট বুক করে রেখেছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কাকিমা কেন এরকমটা করছিল। তারপর সেদিন বাধ্য হয়ে আমাকে কাকিমার সঙ্গে সিনেমা দেখতে যেতে হয়েছিল। এমনকি সিনেমা দেখতে যাওয়ার আগে তো সে আমার সঙ্গে এমন হাবভাব করছিল যে মনে হচ্ছিল যেন আমি তার প্রেমিক এবং সে আমার প্রেমিকা। এমনকি সে বারবার আমাকে একটাই কথা জিজ্ঞাসা করছিল যে, ইন্দ্রদীপ, আমাকে কেমন লাগছে দেখতে। এমনকি সেদিন সে একটা অনেক ছোট ড্রেস পরেছিল, যেটা দেখে আমার মোটেও ভাল লাগেনি, কারণ আমি তো উনাকে নিজের মায়ের মতোই মনে করতাম। এমনকি রাহুলের চলে যাওয়ার পরে আমি যতবার উনাকে কাকিমা বলে ডাকতাম, ততবার উনি আমাকে বলতেন, ইন্দ্রদীপ, তুমি আমাকে বারবার কাকিমা বলে ডেকো না তো, আমার একদম ভালো লাগে না, তাই তুমি আমার নাম ধরে ডাকবে। রাহুলের চলে যাওয়ার পরে উনার এইসব আজও অদ্ভুত ব্যবহার দেখে তো আমি নিজেই খুব আশ্চর্য ছিলাম। এমনকি সেদিন সিনেমা দেখে আসার পরে আমি যখন রাহুলের ঘরে ঘুমোতে যাই, তখন আয়ুষীর কাকিমা বললেন, আজ আমিও তোমার পাশেই ঘরে ঘুমাবো, আর দুজনে মিলে খুব গল্প করব। আমি তখন ওনার কথা শোনার পরে কিছুক্ষণ মুখটাকে নিচু করে বাধ্য হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলেছিলাম। তারপর উনি যখন আমার পাশে এসে ঘুমিয়েছিলেন, তখন আমার কিন্তু মোটেও ভাল লাগেনি, কারণ এমনিতেই উনি একটা নোংরা জামা পরে আমার ঘরে ঘুমোতে এসেছিলেন। তারপর আমি কাকিমাকে বললাম, কাকিমা, আপনি বিছানাতেই শুয়ে পড়েন, আমি সোফাতে শুয়ে যাব। কাকিমা তখন আমার হাত ধরে বললেন, আরে রাহুল, তুমি সোফাতে কেন ঘুমাবে, এত বড় বিছানা থাকতে? এসো, আমরা দুজনে একসঙ্গে এই বিছানাতেই ঘুমাব, কোনো অসুবিধা হবে না। তারপর কাকিমার কথা শুনে আমি তো বিছানার একটা কণায় সেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে গায়ে চাদর ঢাকা দিয়ে চুপচাপ শুয়ে পড়েছিলাম। তারপর অর্ধেক রাতে মনে হলো আমার চাদরের উপরে কেউ যেন হাত বোলাচ্ছে। তারপর চোখ খুলে দেখি আয়ুষী কাকিমা তো আমাকে জড়িয়ে ধরেছিলেন। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই, আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং জোনাকি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপর কাঁদতে কাঁদতে আমাকে বললেন, রাহুল, আমার ভীষণ ভয় লাগছে, আমি খুব বাজে স্বপ্ন দেখেছি, তাই তুমিও আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো, দয়া করে আমাকে নিজের থেকে দূরে করে দিও না। এই জন্যই তো আমার ছেলে রাহুল তোমাকে নিজের সঙ্গে নিয়ে যায়নি, কারণ রাহুল খুব ভালো করে জানে যে আমি রাতের বেলা ভীষণ ভয় পাই, আর এই কারণেই আমি তোমার সঙ্গে এই ঘরে ঘুমোতে এসেছিলাম। আমি তখনও চুপচাপ সবকিছু সহ্য করে যাচ্ছিলাম শুধুমাত্র উনার চোখে জল দেখে, কিন্তু ভাবতেও পারিনি যে উনার চোখের জলটাও তো মিথ্যে ছিল। পরের দিন সকালবেলা আয়ুষী কাকিমার ব্যবহার দেখে আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে উনি আমার থেকে কি চাইছিলেন। পরের দিন দুপুরবেলা আয়ুষী কাকিমা স্নান করে একটা হালকা ও পাতলা পিঠ কাটা নাইটি পরেছিলেন। তারপর অনেক জোরে জোরে আমার নাম ধরে নিজের ঘরের ভিতরে ডাকলেন। তারপর আমি যখন উনার ঘরে গেলাম, তখন উনার দিকে তাকাতে আমি লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। তারপর বললাম, কাকিমা, আপনি আমাকে কেন ডাকলেন? উনি তখন আমার কাছে এসে আমার ঘাড়ে হাত দিয়ে বললেন, রাহুল, কতবার বলেছি যে আমাকে কাকিমা বলা বন্ধ করো। আমি কত সুন্দরী ও তরুণী, তা সত্ত্বেও তুমি আমাকে কাকিমা বলে ডাকো। আচ্ছা ঠিক আছে, চলো আর বেশি কথা না বলে এই ক্রিমটা আমার পিঠের মধ্যে মাখিয়ে দাও। কাকিমার কথা শুনে তো আমি হতভম্ব হয়ে উনার চোখের দিকে তাকিয়েছিলাম, আর উনি এসব কেন করছিলেন আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমার তো মনে হচ্ছিল উনি নিজের লাজ লজ্জা সবকিছু নষ্ট করে ফেলেছিলেন। আমি তখন রেগে বললাম, আমি আপনার পিঠে এই ক্রিমটা লাগাতে পারবো না,
কাকিমা তখন আমার দিকে তাকিয়ে বললেন, আরে এত লজ্জা পাওয়ার কি আছে? তোমার মা যদি বলতো তাহলে কি তুমি তোমার মায়ের পিঠে বা পায়ে ক্রিম লাগিয়ে দিতেন না? উনি যখন আমার মায়ের কথা বললেন, তখন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি নিজের মুখটাকে অন্য দিকে ঘুরিয়ে দিয়ে উনার পিঠে ক্রিম লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু সেদিন রাতে কাকিমা যখন আবার আমার ঘরে ঘুমোতে আসেন, তখন নিজের সব সীমা ছাড়িয়ে দেন। কারণ অনেক চেষ্টার পরেও আমি যখন উনার মনের ইচ্ছেটা পূরণ করিনি, তখন উনি সেদিন আবার যখন আমার ঘরে ঘুমোতে আসেন, তখন আমি আগের দিনের মতোই উনার সঙ্গে বেশি কথা না বলে একটা কোনায় গিয়ে চুপচাপ নিজেকে গুটিয়ে গায়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ করে অর্ধেক রাতে আমাকে আয়ুষী কাকিমা জড়িয়ে ধরে আমার হাতটা নিয়ে তার এমন জায়গায় রাখলেন ও বললেন যে রাহুল শুধু একবার। কারণ আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। আমি তখন অনেকের এগিয়ে উনাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে বললাম, এবার অনেক হয়েছে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কিন্তু ৩-৪ দিন থেকে আপনার এসব বেয়াদবি এগুলো সহ্য করছি, কিন্তু আর নয়। আমি তো আপনাকে নিজের মায়ের মতো মনে করতাম, কিন্তু আপনি তো আমাকে অন্য কিছু মনে করেন। আপনার লজ্জা করে না নিজের ছেলের সমবয়সী একজন ছেলের সঙ্গে এই সব নোংরামি করতে? উনি তখন বিছানা থেকে নেমে আমার হাত ধরে পাগলের মতো করতে শুরু করেছিলেন ও বলেছিলেন, রাহুল প্লিজ আমার ইচ্ছেটা পূরণ করো। আমি তখন থাকতে না পেরে উনাকে হুমকি দিয়েছিলাম যে আপনি যদি আর একটি বারও আমার সঙ্গে এরকম নোংরা কথা বলেন, তাহলে আমি এক্ষুনি সব কিছু ভুলে গিয়ে আপনার ছেলেকে ফোন করে আপনার এই নোংরা ব্যবহারের ব্যাপারে বলবো। শুধু তাই নয়, আপনি যদি নিজেকে সঠিক পথে না নিয়ে আসেন তাহলে আমি কিন্তু এক্ষুনি আমার বাবা মাকেও ফোন করে আপনার ব্যবহারের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলবো। আপনি একবার ভেবে দেখেছেন রাহুল যখন আপনার ব্যাপার এই সব কিছু জানবে, তখন আপনাকে ঘৃণা করবে, যেমন আমি এখন আপনাকে ঘৃণা করি? কেন আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন? আমার কথাগুলো শোনার পরে উনি যখন বুঝতে পারলেন যে কিছুক্ষণের ভোগ ও লালসা পূরণ করার চক্করে উনি তো সব কিছুই শেষ করে ফেলতেন, তখন উনি আমার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, আসলে ইন্দ্রদীপ, তুমি অনেক তরুণ ও দেখতেও খুব সুন্দর। তাই আমি ভেবেছিলাম আমার সৌন্দর্যের জালে তোমাকে ফাঁসিয়ে দিয়ে নিজের ভোগ ও লালসা পূরণ করব। কারণ আমিও একজন মানুষ এবং আমারও অনুভূতি বলে কিছু আছে। এত বছর ধরে আমি একাই আছি এবং আমারও ইচ্ছে হয় কারো ভালোবাসা ও আদর পাওয়ার। কিন্তু আমি ভুল ভেবেছিলাম, তুমি তো সেই ধরনের ছেলে না। তুমি তো খুব সৎ। তাই আমাকে ক্ষমা করে দাও। আর দয়া করে এসব কথা কখনো কাউকে বলবে না। কারণ আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি আর কোনোদিন তোমাকে সেরকম নজরে দেখব না। তারপর কাকিমার কথায় ভরসা করে আমি আর এই কথাগুলো কাউকেই বলিনি। নইলে এসব কথা প্রকাশ হয়ে গেলে তো আমাদের দুই পরিবারের মধ্যে সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে যেত এবং আয়ুষী কাকিমা নিজের ছেলের চোখেও খারাপ হয়ে যেতেন। তাই আমি আর সম্পর্কগুলোকে খারাপ করতে চাইনি। এবং সেদিনের পর থেকে সবকিছুই ঠিক ছিল। এরপর থেকে আয়ুষী কাকিমা নিজের ভুল বুঝতে পেরে আমার সঙ্গে আর কোনোদিন এরকম নোংরা ব্যবহার করেননি। এমনকি একদিন আমি আয়ুষী কাকিমাকে পার্সোনালভাবে এটাও বলেছিলাম যে আপনি যদি কাউকে দ্বিতীয় বিয়ে করতে চান তাহলে আমি রাহুলের সঙ্গে এ ব্যাপারে কথা বলবো এবং একটা ভদ্রলোক খুঁজে বের করে আপনারা আবার দ্বিতীয় বিয়ে দিব। আয়ুষী কাকিমা তখন আমার কথায় হেসে বলেছিলেন, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাই শুধুমাত্র নিজের ইচ্ছেটা পূরণ করার জন্য আমি আর দ্বিতীয় বিয়ে করতে চাই না। এখন আমাদের মাঝে আগের মতোই আবার সবকিছু ঠিকঠাক হয়েছে। আমার বাবা মাও তীর্থযাত্রা থেকে ফিরে এসেছে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।